ছোটবেলায় শোনা সেই গল্পগুলোর কথা মনে পড়ে? আচ্ছা, শুধু কি সময় কাটানোর জন্যই শুনতাম আমরা? মোটেও না। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে শিশুতোষ সাহিত্য আসলে আমাদের মন এবং সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। এটা শুধু বিনোদন নয়, বরং জ্ঞানীয় আর সাংস্কৃতিক বিকাশের একদম প্রাথমিক এবং ভীষণ শক্তিশালী একটা হাতিয়ার। বেশ কিছু গবেষণাপত্র আর ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে আজ আমরা সাহিত্যের এই লুকিয়ে থাকা শক্তিটাকে একটু গভীরে গিয়ে এক্সপ্লোর করব। ঘুমানোর আগে শোনা রূপকথার গল্পগুলো কি শুধুই বিনোদন? একটু গভীরে গিয়ে চিন্তা করলেই বোঝা যায় ব্যাপারটা এতটাও সহজ নয়। ওপর থেকে এগুলোকে কেবলই একটা কল্পনার রাজ্য বলে মনে হলেও মনস্তাত্ত্বিক আর সাংস্কৃতিকভাবে এই গল্পগুলো এক বিশাল ভূমিকা পালন করে। একটা শিশুর মনে এই আখ্যানগুলো যে গভীর ছাপ ফেলে, সেটাই কিন্তু তার ভবিষ্যৎ জীবনের শক্ত একটা ভিত তৈরি করে দেয়। তো আজকের এই জার্নিতে আমরা মূলত 4টি বিষয় নিয়ে কথা বলবো। 1. শিশু মনের গঠন, 2. নৈতিকতার বিকাশ, 3. সাংস্কৃতিক ঐতিহ্য এবং 4. রূপকথার নবজাগরণ। চলুন শুরু করা যাক। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, কিভাবে সাহিত্য শিশু মনের গঠন আর মনস্তাত্ত্বিক বিকাশে সাহায্য করে। ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া জার্নালের একটা দারুণ গবেষণায় দেখা গেছে বই পড়াটা আসলে শিশুদের মস্তিষ্কের প্রাথমিক বিকাশে একটা ম্যাজিকের মতো কাজ করে। এর মাধ্যমে যে শুধু কল্পনা শক্তি বা মনোযোগ বাড়ে তা কিন্তু নয়, বরং শব্দভাণ্ডার সমৃদ্ধ হয় এবং মানসিক ও সামাজিক বিকাশ একেবারে হু হু করে ত্বরান্বিত হয়। গল্পগুলো শিশুদের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা মানসিক বুদ্ধিমত্তার মতো ভীষণ জরুরি কিছু জীবনমুখী স্কিল গড়ে তোলে। গল্পের চরিত্রগুলোর আনন্দ, কষ্ট বা সংগ্রামের সাথে তারা নিজেদের মেলাতে শেখে। লুইস ক্যারলের বিখ্যাত অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের কথাই ধরা যাক। অ্যালিসের এই রোমাঞ্চকর কল্পনার জগৎ কিন্তু শিশুদের জন্য একটা সেফ স্পেস বা নিরাপদ আশ্রয় তৈরি করে দেয়। এই ধরনের ফ্যান্টাসির জগতে দাঁড়িয়ে তারা খুব সহজেই ভয়, অনিশ্চয়তা বা সংশয়ের মতো জটিল ইমোশনগুলোর মুখোমুখি হতে শেখে। এটা তাদের বাস্তব জীবনের কঠিন পরিস্থিতিগুলোর সাথে মানিয়ে নেওয়ার একটা দারুণ মানসিক শক্তি যোগায়। আর সাহিত্য কিভাবে আমাদের সহানুভূতি শেখাতে পারে তার একটা ক্লাসিক উদাহরণ হল ইবি হোয়াইটের শার্লটস ওয়েব। একটা মাকড়সা আর একটা শুকরছানার এই গল্প পড়ার সময় আমরাও কিন্তু তাদের সাথে দারুণভাবে ইমোশনালি কানেক্টেড হয়ে যাই। এই কানেকশনটাই অন্যদের প্রতি সহানুভূতি এবং গভীর মমত্ববোধ জাগিয়ে তোলে। এটা বুঝিয়ে দেয় যে ভিন্নতা সত্ত্বেও বন্ধুত্ব আর আনুগত্য কতটা সুন্দর হতে পারে। এবার চলুন দ্বিতীয় পর্বে যাই, যেখানে আমরা দেখব কিভাবে সাহিত্য সাধারণ সাদাকালো নৈতিকতা থেকে বেরিয়ে সমাজের জটিল সমস্যাগুলোকে তুলে ধরে। আগেকার ক্লাসিক গল্পগুলোতে একটা সোজা হিসাব ছিল, হয় ভালো নয়তো খারাপ। কিন্তু আধুনিক সাহিত্য আর ওই সরল ছকে আটকে নেই। এখনকার গল্পের বইগুলো সমসাময়িক জটিল বিষয়গুলোকে খুব নিখুঁতভাবে তুলে ধরে। যেমন লাস্ট স্টপ অন মার্কেট স্ট্রিট বইটা আর্থ সামাজিক বৈচিত্র্যের মতো একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলে। আবার ডক্টর সিউসের দ্য লোরাক্স পরিবেশ বাঁচানোর মতো একটা ভীষণ জরুরি এবং সময়োপযোগী মেসেজ দেয়। এই গল্পগুলো বাস্তব জগতের জটিলতা সম্পর্কে আমাদের সচেতন করে তোলে। আমাদের 3 নম্বর বিষয়টা বেশ ইন্টারেস্টিং, সাংস্কৃতিক ঐতিহ্য আর লোককথার উত্তরাধিকার। লোককথাগুলো কিন্তু শুধু নিছক গল্প নয়, এগুলো আমাদের শেকড়। এরা প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাজের নিয়মকানুন, মূল্যবোধ আর যৌথ ইতিহাস বহন করে চলেছে। এই প্রসঙ্গে ১৯০৭ সালে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সংকলিত ঠাকুরমার ঝুলির কথা তো বলতেই হয়। সবচেয়ে অবাক করা ব্যাপারটা হলো, এই গল্পগুলো সংগ্রহ করার জন্য তিনি গ্রামে গ্রামে ঘুরেছেন এবং বয়স্ক মানুষদের মুখে শোনা গল্পগুলো একটা আস্ত ফোনোগ্রাফের রেকর্ড করেছিলেন। পরে সেই রেকর্ডগুলো শুনেই তৈরি হয় এই অসামান্য সংকলনটি। এই বইটার ঐতিহাসিক গুরুত্ব ঠিক কতটা ছিল তা বোঝাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথাই যথেষ্ট। তিনি বলেছিলেন যে ব্রিটিশদের সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াতে এবং নিজস্ব বাঙালি পরিচয় ধরে রাখতে এরকম একটা স্বদেশী লোক সাহিত্যের খুব দরকার ছিল। তখন চারিদিকে শুধু ইউরোপীয় রূপকথার ছড়াছড়ি। আর ঠিক সেই সময়েই ঠাকুরমার ঝুলি আমাদের নিজস্ব শেকড়কে নতুন করে চিনতে সাহায্য করেছিল। ঠাকুরমার ঝুলির ইংরেজি অনুবাদ গ্র্যান্ডমাস ব্যাগ অফ টেলসের এই চমৎকার রূপগুলোর দিকে তাকালে বেশ একটা নস্টালজিয়া কাজ করে, তাই না? লাল কমল, নীলকমল, রাক্ষস খোক্ষস বা ব্যঙ্গমা ব্যঙ্গমীর মতো চরিত্রগুলো এই গল্পগুলোতে একেবারে জীবন্ত হয়ে উঠত। এই সমৃদ্ধ দৃশ্যপটগুলো আজও কিন্তু আমাদের কল্পনার জগৎকে দারুণভাবে আলোড়িত করে। এবার আসা যাক আমাদের শেষ পর্বে, রূপকথার নবজাগরণ এবং আধুনিক আখ্যানে ঠিক কি কি পরিবর্তন এসেছে। সময়ের সাথে সাথে রূপকথার ধরন কিন্তু বেশ বদলে গেছে। পুরনো গল্পগুলোতে রাজকন্যারা কেমন যেন একটু প্যাসিভ থাকতেন, মানে কোনো রাজপুত্র এসে উদ্ধার করবে সেই আশায় বসে থাকা। কিন্তু এখনকার চিত্রপট একদম আলাদা।
আধুনিক আখ্যানগুলো সেই ছক ভেঙ্গে সমতা আর স্বাধীনতার কথা বলে। এখানকার চরিত্রগুলো অনেক বেশি অ্যাক্টিভ, তারা নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করে। এই সিদ্ধান্তগুলো অনেক বেশি বাস্তবসম্মত এবং ক্ষমতায়নের পারফেক্ট উদাহরণ। এই পরিবর্তনের একটা দারুণ রোমাঞ্চকর উদাহরণ হল রাজকুমারী ব্রুনহিল্ডার গল্পটা। গল্পে আমরা দেখি উত্তরের বিশাল এক দৈত্য, নাম তার বোডো, সে ব্রুনহিল্ডাকে প্রচুর সোনাদানা আর দুর্গের লোভ দেখিয়ে বিয়ে করতে চায়। কিন্তু সত্যি বলতে একজন সত্যিকারের হিরোইনকে কি আর টাকা দিয়ে কেনা যায়? একদমই না। ব্রুনহিল্ডা ভীষণ সাহসিকতার সাথে সেই দৈত্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, যা চিরাচরিত রূপকথার একটা শক্তিশালী বিকল্প হিসেবে সামনে আসে। এই গল্পে রাজকুমার হেনরিক কিন্তু কোনো ধন সম্পদ দিয়ে ব্রুনহিল্ডার মন জয় করেননি। তিনি মন জয় করেছিলেন তাকে সবচেয়ে মূল্যবান জিনিসটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, আর তা হল নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার পূর্ণ স্বাধীনতা, নিজের পথ বেছে নেওয়ার জাদু, যে কোনো জাগতিক সম্পদের চেয়ে অনেক বড়। এই গল্পটি আমাদের সেই শিক্ষাই দেয়। এরপর ব্রুনহিল্ডার পালানোর প্ল্যানটা কিন্তু রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। দৈত্যের জাদুকরি ঘোড়া চুরি করে ব্রুনহিল্ডা হার্জ পর্বতমালার দিকে ছুট লাগায়। পেছনে ধেয়ে আসছে ক্ষিপ্ত দৈত্য। খাদের একদম কিনারায় পৌঁছে ব্রুনহিল্ডা সাহসের সাথে গিরিখাত পার হয়ে সোজা স্বাধীনতার পথে ঝাঁপ দেয়। তার এই অদম্য সাহসের কাছে দৈত্যটা হেরে যায় আর রাগের বশে শেষ পর্যন্ত একটা কুকুরে পরিণত হয়, যাকে এমন একটা মুকুট পাহারা দিতে হয় যা সে নিজে কোনোদিন পড়তে পারবে না। কি অদ্ভুত, তাই না? ব্রুনহিল্ডার এই দুর্ধর্ষ গল্পটা দিয়েই আমাদের আজকের আলোচনা শেষ করব। তবে যাওয়ার আগে একটা ভাবনার জায়গা তৈরি করে দেওয়া যাক। আজকে আমরা যে ধরনের গল্পগুলো পড়ছি সেগুলোই কিন্তু আমাদের আগামী প্রজন্মের চিন্তাধারাকে নতুন করে সংজ্ঞায়িত করছে। এই গল্পগুলো কিভাবে আমাদের ভবিষ্যতের হিরোদের মানবিকতা, সাহস আর স্বাধীনতার মূল্যবোধ দিয়ে গড়ে তুলছে, সাহিত্যের এই বিস্ময়কর ক্ষমতা নিয়ে একটু ভেবে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।